জি 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান বৈভবহীন মুখ্যমন্ত্রীতে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম সম্পত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছুটা বেশি। বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মে প্রকাশিত রিপোর্ট তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির এই খতিয়ান জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এবং এই যে মুখ্যমন্ত্রীর তার সম্পত্তির যে খতিয়ান দিয়েছেন, এই প্রথমবার নয়, পরপর ৩ বার দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের তাবড় রাজনীতিকদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা জীবনযাপন অত্যন্ত বিরল। বাংলার ৩ বারের মুখ্যমন্ত্রীর অতি সাধারণ জীবনযাপন আক্ষরিক অর্থে দৃষ্টান্ত। শুধু জীবনযাপনই নয়, বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণেও সেই ছাপ। দেশের সিংহভাগ মুখ্যমন্ত্রী যখন কোটিপতি, তখন বাংলার মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। সাদামাটা জীবনযাপন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তাদের রিপোর্টে তুলে ধরেছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম। এই বেসরকারি সংস্থার রিপোর্ট তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ৫১ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটি টাকার সম্পত্তি। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৫,৩৮,০২৯ টাকার সম্পত্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া লাখের ঘর সম্পত্তির পরিমাণ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তার সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। সম্পত্তির খতিয়ানের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে বিরল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন, এবং বিজেপির পৃথ্বীরাজ মুখার্জি আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই বিশ্বজিৎ দার কাছে আসি। বিশ্বজিৎ দা, এই নিয়ে ৩ বার, এবং সবথেকে ইন্টারেস্টিং আমরা দেখেছি যে একটা ন্যারেটিভ বিরোধী দলের তরফ থেকে সেট করা হয়েছিল যে তৃণমূল মানেই চোর, এবং তার এপিসেন্টারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সততার যে মুখোশ তিনি পরে রয়েছেন, এটা মানে নেহাতি মুখোশ, এর কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু পরপর ৩ বার যখন এই রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে তো গোটা বিষয়টাই যে ন্যারেটিভটা সেট করা হয়েছিল কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়ে যায়। দেখুন, এ রাজ্যের একজন মানুষ হিসাবে এটা আমাদের গর্ববোধ করার জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, এবং সম্প্রতি দেখেছেন বিরোধী দলনেতা বলেছেন দাবি ১, দফা ১, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জিকে সবসময় যে কোনো দুর্নীতি যে কোনো ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে রাখতে চেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং শাসক দলের পক্ষে রাজনৈতিক দলের পক্ষে বলা হয়েছে, তিনি রাজনীতি করেন মাঠে ময়দানে মানুষের জন্যে, প্রান্তিক মানুষের জন্যে, নিজের ব্যক্তি চাহিদা বা নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে মোটা করার জন্য নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি করতে নেমেছেন, তার লক্ষ্য ছিল এ রাজ্যে বাম শাসনকে সরিয়ে দিয়ে, অর্থাৎ বামেদের যে দুর্নীতি, বামেদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটাকে সরিয়ে দিয়ে নিজে মানুষের জন্য কাজ করবেন। হ্যাঁ, তার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে ওঠেনি এমন নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সেই অভিযোগগুলোকে প্রশ্রয় দেননি। যেখানে যেখানে তিনি মনে করেছেন যে এরা দোষী, এরা অপরাধী, তিনি দল থেকে তাদের সরিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের দায়িত্ব কাঁধে নেওয়ার, আপনি বলুন তো, যে মুখ্যমন্ত্রীদের তালিকা বেরিয়েছে, তার মধ্যে কে একজন আছে যে মাটি আঁকড়ে রাজনীতি করে আজ এখানে পৌঁছেছেন? এবং শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে না, তিনি দেশের রাজনীতির ক্ষেত্রেও আজকে নির্ণায়ক হয়ে উঠেছেন। ঠিক, আমি এই জায়গা থেকেই সুমনদার কাছে যাবো। সুমনদা, নিঃসন্দেহে বিশ্বজিৎদা বললেন যে এই কথা বিজেপিও মানে, রাজ্য বিজেপিও মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার পলিটিক্স করেন না, তিনি সিঁড়ি বেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা দিয়ে উঠেছেন, এবং বিজেপি আবার ক্ষমতা দখল কিভাবে করবে সেই উদাহরণ দিতেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইকে সামনে রাখা হয়। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠে, এবং
এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে হয় দলের কাছে টাকা নেবেন না, টাকা দেবেন না, তাহলে কোথাও গিয়ে সেই আঁচটা তো তার গায়েও লাগে। দেখুন, আমি এটা সবসময় মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র। আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন বলে অনেক সময় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেন, মনে করে নেবেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। ফলে উনি ব্যক্তিগতভাবে যেটা করেন, ওনার দলের বাকিরা যেটা করেন, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার আপনি যেটা মানে আপনার আজকের আলোচনার যেটা মূল উপজীব্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবচেয়ে কম বৈভবশালী মুখ্যমন্ত্রী। আমার এখনো নিজের মনে আছে যেদিনকে অটল, যেহেতু বিজেপির প্রতিনিধি আসবেন আমি শুনলাম, যেদিনকে অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছেছে, অটল বিহারী বাজপেয়ী তিনি বিস্মিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন যে আপ ইহা পে রহতে হো। দেখুন, ওনার বাড়ি, ওনার জীবন, এই সবটা, এবং মনে রাখবেন যে উনি 13 বছর মুখ্যমন্ত্রী আছেন। আমরা যে বাকি 31 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা করছি, রেবন্ত রেড্ডি 2 বছর মুখ্যমন্ত্রী হয়েছে। রেবন্ত অত্যন্ত ভালো নেতা, তরুণ নেতা, কিন্তু রেবন্ত মাত্র 2 বছর মুখ্যমন্ত্রী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর মুখ্যমন্ত্রী আছেন, তার আগে 3 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, অন্তত 9 বার সাংসদ হয়েছে। ঠিক আছে, তো তার পলিটিক্যাল ক্যারিয়ারটা খুব ছোট নয়। আবার আমি বলছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি অনেক কিছুর বিরোধী হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের জনপ্রিয় নেত্রী বা যে ধরনের জীবন ধারণ করেন, সেটা অনেক সময় রোল মডেল। আমি একটা ছোট উদাহরণ দিই। মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। মায়াবতীর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তির নিরিখে যত আলোচনা হয়েছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে আলোচনা করতে পারবেন না। আমি কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরদের নিয়ে আলোচনা করছি। দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। গতকালও তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীতে গিয়ে বলতে হয়েছে সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা দেবে না। তার মানে নিশ্চয়ই কেউ টাকা নেয়। তো তিনি কমপ্লিট ডিফারেন্ট। আবার আমি বলছি যে এই যে দলটা বা এই যে ভোট ব্যাংকটা, লোকেও ভোট দেয় যদি কেউ মনে করে যে তৃণমূলকে দেখে না, তা দেখে দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। উনি একাই পুরোটা। সুব্রত মুখোপাধ্যায় আমাকে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে যে ঝোলাটা থাকে অথবা হাতে যে ডায়েরিটা, ওই দুটো হারিয়ে গেলেই তৃণমূল উঠে গেল। যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি তৃণমূল করি না, আমি সব্যসাচী একটা নতুন দল করেছে, ওইটার জন্য প্রচার করব, আপনার দলের জন্য, আপনার দলে ইলেকশন জিতবে, অন্য কারোকে তাকাতে হবে না। তখন এই যে শোনেন যে তৃণমূলের বুথ স্তর পর্যন্ত সংগঠন সব দেখবেন আপনার হয়ে গেছে, দুদিনের মধ্যে সব্যসাচীর দল হয়েছে, দুদিনও না, বিকেলের মধ্যে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ফেনোমেনন। এটা সোনিয়া গান্ধীও জানেন, নরেন্দ্র মোদীও জানেন। শুভেন্দু অধিকারী বা রাজ্যের, অবশ্যই তাদের আমি ছোট করছি না, তাদের নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাদের বলতে হয়, ঠিক আছে, কিন্তু তারাও জানেন যে তাদের কেন্দ্রীয় নেতারা, ওয়েদার ইজ নরেন্দ্র মোদী অথবা সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চোখে দেখে। তো এইটা হিসেব করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করতে হবে। ঠিক, আমি এই জায়গা থেকে বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎ, তার মানে বিষয়টা এই দাঁড়াচ্ছে, সুমন যেরকম বলছিলেন এটা ঠিক। আমি এই বিধানসভা নির্বাচন, তার আগের বিধানসভা নির্বাচনে যখন মাঠে ঘাটে ঘুরছিলাম, বিশ্বজিৎ তোমারও মনে থাকবে যে প্রবল একটা বিজেপির দিকে হাওয়া, এবং সেইখানে আবাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। সেখানে কিন্তু একটা কথা আমি বলতে শুনেছি বিশ্বজিৎদা, পাড়ার স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে চরম ক্ষোভ হলেও দিদি সৎ, এই বক্তব্যটা কিন্তু সামনে এসেছে। শুধুমাত্র তার মানে এই ভিত্তিটার ওপরে দাঁড়িয়েই তার মানে ভোট হচ্ছে, ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ যদি না বিরোধীরা করতে পারে বিশ্বজিৎ, তার মানে এই তৃণমূল দলকে হটানো তার মানে বিষয়টা সহজ নয়। এখানে বিরোধীরা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে এই এক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা এর আগে এ রাজ্যে নয়, সারা ভারতবর্ষে এবং বিশ্বে শুনেছিলাম, আমার জীবনই আমার বাণী, মহাত্মা গান্ধী বলেছিলেন। মমতা ব্যানার্জি তার উত্তরসূরি। নিজের জীবন দিয়ে, জীবনযাত্রা দিয়ে, নিজের লাইফস্টাইল দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে রাজনীতি করতে গেলে অর্থটা মূল বিষয় নয়। সম্প্রতি দেখেছো বারবার অভিযোগ ওঠে রাজনীতি একটা পেশা। মমতা ব্যানার্জি একা এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন রাজনীতি পেশা নয়,
রাজনীতি মানুষের জন্য, মানুষের স্বার্থে। এখন বিরোধীরা সেটা করতে পারলেন না কেন? কারণ বিরোধীদের কাছে কোনো নেতা নেই। অন্তত রাজ্যে যে বিরোধীর কথা আমরা বলছি, এই রাজ্যে একজন নেতা বা একটি মুখ নেই যিনি মানুষকে বোঝাতে পারেন যে আমি আপনার জন্য রাজনীতি করব, আপনার ক্ষতি হতে দেব না। আজকে ভেবে দেখো যে 34 বছর বামেরা এখানে রাজত্ব করলো, কখনো তো নারীর ক্ষমতায়নের কথা বলেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে অর্থ গুরুত্বপূর্ণ প্রান্তিক মানুষের, মহিলাদের কাছে, তিনি অর্থ পৌঁছে দিলেন। আমি বারবার এই অর্থনীতির প্রশংসা করি। মমতা ব্যানার্জি যে অর্থনীতিটাকে প্রশ্রয় দিলেন না বলে বলবো, উৎসাহিত করলেন, সারা ভারতবর্ষ আজকে তার পথ দেখে এগোচ্ছে। সুতরাং এই কথা মনে রাখতে হবে যে বিজেপি, বাম, তৃণমূল, তারা রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, শুধু মমতা ব্যানার্জি একজন নেত্রী যাকে দেখে তিনি শিখতে পারবেন, শেখার একটা জায়গা। কিছুদিন আগে মনে থাকবে যখন এ রাজ্যে 356 না 355 নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যখন বঙ্গ বিজেপি গিয়ে অমিত শাহের কাছে বলছেন যে এ রাজ্যে 356 বা 355 জারি করা উচিত, সেই মুহূর্তে অমিত শাহ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতি শিখে বিরোধিতা করা শিখতে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি রাজনীতির আধারে থেকে শুধুমাত্র রাজনীতিকে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য পৌঁছে দিয়েছেন। আমি এই জায়গা থেকে সুমন দাস, সুমন দা, 931 কোটি চন্দ্রবাবু নাইডু, সেখান থেকে আমরা 15 লক্ষের হিসেব পাচ্ছি। এই জায়গা থেকে সুমন দা, একটা প্রশ্ন তো বিরোধীরা করতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নামমাত্র এখনো পর্যন্ত রোজগার, যেখানে তিনি দীর্ঘদিনের বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, এবং যেখানে তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই একটা কোথাও গিয়ে একটা এটাও একটা পারসেপশন তৈরি করা তৃণমূলের তরফে, সততার পারসেপশন তৈরি করা, এই প্রশ্ন তো বিরোধীরা তুলতে পারে। দেখুন, বিরোধীরা অভিযোগ করবেন, বিরোধীদের অভিযোগ করাটা কাজও। আমি আবার বলছি যে মমতা, আই রিপিট মাই ওয়ার্ডস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যত সহজে বলতে পারেন যে আমার পরিবারের কেউ আমার রাজনৈতিক উত্তরাধিকারী নন, আমি আপনাকে সব্যসাচী মনে করিয়ে দিই, তাতে কিন্তু উনি গোটা পরিবারের যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি হওয়ার কথা ভাবেন, এক কথা নস্যাৎ করে দেন। যত সহজে বলতে পারেন নিজের ভাই সম্পর্কে যে ও আমার ভাই নয়, ও কে বলেছে ও হাওড়ায় দাঁড়াবে। উনি, আবার আমি বলছি, উনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নামে যে মিথ, যে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বা যে পলিটিক্যাল মানে যে শক্তিটাই, পুরোটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। এবারে আপনি যেটা বলছেন যে দেখুন কেন চন্দ্রবাবু নাইডুর 931 কোটি, চন্দ্রবাবু নাইডুর 931 কোটিটা যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন যে এই বিজেপি সরকার আসার কাছাকাছি সময় ওনার প্রায় মানে 200 কোটি টাকার গেইন হয়েছে শুধু শেয়ার বাজার থেকে। ওনার কাছে একটা শেয়ার কোম্পানি যা শেয়ার ছিল, আপনি কোনোদিন শুনবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার বাজারে টাকা লাগিয়েছে, কোনোদিন শুনবেন না। ঠিক আছে, দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে দেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক কোম্পানিতে স্টেক আছে এটা আজ অব্দি কেউ কাগজ বা তথ্য প্রমাণ দিয়েও বলতে পারে। ঠিক আছে, তো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড, আবার আমি বলছি যে তৃণমূল গোটা দলটা, তৃণমূলের ধরুন অমুক নেতার, অমুক বিধায়ক, অমুক কাউন্সিলর, আমি কাউন্সিলর অব্দি যাচ্ছি, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, বা অমুক মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কমপ্লিটলি ডিফারেন্ট। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের পলিটিক্যাল ক্যাপিটাল, রাজনৈতিক পুঁজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা। এবং আবার আমি আগের বার যেটা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়টা পারেন বলেই তিনি গোটা যে তার যে ভোট ব্যাংক সেটাকে নিজের সাথে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। সেই ভোট ব্যাংকটা যদি কেউ ভুল ভাবে যে তৃণমূল নামক বুথ স্তরের সংগঠনের মধ্যে আছে, না, ওটা ওই জন্যই অমিত শাহ বলেছিলেন যে ইউ মাস্ট লার্ন ফ্রম মমতা ব্যানার্জি হাউ টু বিল্ড এ পলিটিক্যাল ক্যাপিটাল। আপনার রাজনীতি তো একদিনে হয় না, মানে তার একটা রাজনীতির যাত্রা থাকে, তার একটা রাজনীতির ভোট যোগ হয়। আপনি যদি মানে আমরা সবসময় যখন সমালোচনা করি বা আলোচনা করি আমরা তার গুণ বা স্ট্রেংথটা বুঝি না। আপনি যদি নরেন্দ্র মোদীর দলের ভোট ব্যাংক দেখেন, বিজেপি মাইনাস নরেন্দ্র মোদী ওই কংগ্রেসের মতো 20-22% ভোটে চলে যায়, নরেন্দ্র মোদী ওই এক্সট্রা 10% ভোটটা যোগ করে। এটা আমি নরেন্দ্র মোদীর সমালোচক হতে পারি, কিন্তু এটা যদি আমি না বুঝি তাহলে আমি সমস্যা। আপনি যদি 2004 এবং 2009 বিজেপির পারফরমেন্স এবং ভোট শেয়ার দেখেন, সেখান থেকে
14 নরেন্দ্র মোদী কোথায় নিয়ে এলেন তাহলে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী ওই এক্সট্রা ভোটটা নিয়ে এসেছেন। নরেন্দ্র মোদী ক্ষীয়মান শক্তি হচ্ছেন বলেই, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে বলেই বিজেপি 300 থেকে 240-এ চলে এসেছে। একদমই সুমন, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি দুজনের কাছে একটা প্রশ্ন রাখছি, প্রথমে বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, আমরা দেখেছি যে বিজেপির তরফে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে তৃণমূল মানেই চোর। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে কোথাও গিয়ে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকে ঠিক রাজনৈতিকভাবে দাঁড়াতেই দিল না, কিন্তু এটা কিন্তু তৃণমূল দলের জন্য ভাবার বিষয়, মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি তাহলে কি? না, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে ওপেন বিভিন্ন মিটিংয়ে কর্মীদের নিয়ে এবং প্রশাসকদের নিয়ে যখন মিটিং করছেন, সে সরকারি মিটিং হোক বা দলের মিটিং হোক, তিনি বলছেন যে আর কত খাবে, খেও না। অর্থাৎ তিনি নিজে কর্মীদের সতর্ক করছেন প্রকাশ্যে। এটা নিজে যদি স্বচ্ছ না থাকে, সৎ না থাকে, তাহলে এটা বলা যায় না। অর্থাৎ তিনি নিজের জীবন দর্শন কর্মীদের ভিতরে বোঝাতে চাইছেন। এখন রাজনীতিতে যারা দেউলিয়া, তাদের কাছে তো কোনো ইস্যু নেই, তারা সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে দলের অন্যান্যদের একেবারে আঘাত করছেন। হ্যাঁ, দলে তো বিভিন্ন ধরনের মানুষ আসে রাজনীতি করতে গেলে, সেইভাবে তৃণমূল কংগ্রেসেও নানান ধরনের মানুষ এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেষ্টা করছেন সেই মানুষদের যাতে স্বচ্ছ নিজের ভাবনা চিন্তাগুলো প্রমাণ করে দিতে পারেন এবং তাদের জীবনের ক্ষেত্রেও এটা খাটে। দুর্ভাগ্যজনক যে অনেক ক্ষেত্রে সেটা হয় না, অভিযোগ ওঠে, বিরোধী দলরা যথার্থ অভিযোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অভিযোগে নিজে একটা দৃষ্টান্ত যেমন হন, সঙ্গে সঙ্গে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে দুর্নীতির, তাদের কখনো পাশে দাঁড়ান না, বরং তাদের বিরুদ্ধে বলেন যদি কেউ অন্যায় করে থাকে তাহলে যার শাস্তি হওয়া উচিত তাই হবে। একটা রাজনীতিতে এর থেকে বড় আদর্শ কি হতে পারে যে একজন মুখ্যমন্ত্রী এত দিন ধরে মুখ্যমন্ত্রী থেকে, কেন্দ্রীয় মন্ত্রী থেকে, তিনি কত টাকা তার ব্যালেন্স, তার 15 লক্ষ টাকা ব্যালেন্স। আজকের দিনে দাঁড়িয়ে 2024-এর এই শেষ দিনে এটা শেখার মতো। যারা রাজনীতির পার্ট নিচ্ছেন, তরুণ প্রজন্মের যারা রাজনীতি করতে আসছেন, তারা আর কি শিখুক না শিখুক জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদকে মাটি আঁকড়ে রাজনীতি এবং সততাকে আঁকড়ে রাজনীতি করতে দেখবে। বিরোধীরা যতই অভিযোগ তুলুক না কেন, বিরোধীরা কিন্তু এর পরিবর্তে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না। আমি এই জায়গা থেকে সুমনদার কাছে, সুমনদা, যদি এটাই হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের একমাত্র জায়গা যেখানে বাকিদের সঙ্গে কোথাও গিয়ে তালমিল খাচ্ছে না, সেজন্য বারবার তাকে বলতে হচ্ছে, তো সুমনদা একটা বিষয় যেটা কি মনে হয় না খুব বিপজ্জনক প্রবণতা, সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হচ্ছে। জমি দখল, তাকে সুর চড়াতে হচ্ছে; অবৈধ পার্কিং, তাকে সুর চড়াতে হচ্ছে; অবৈধ হকার, তাকে বলতে হচ্ছে। এই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর এই সমস্ত বিষয়গুলো দেখা কিন্তু তার কাজ নয়, তার জন্য অনেকগুলো লেয়ার রয়েছে, সিস্টেম রয়েছে। কোথাও গিয়ে এই সিস্টেমকে তিনি বারবার বলছেন, বারবার আবার সেই ঘুরে ফিরে একই জিনিস। এইটা তো বিপজ্জনক প্রবণতা। সব্যসাচী, আপনি আগে বিশ্বজিৎকে যে প্রশ্নটা করলেন, আমি সেটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি মহাভারত পড়েছেন? নিশ্চয়ই পড়েছেন। আপনার নকুল সহদেবের কোন কীর্তির কথা মনে আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যতই আলোচনা করুন, আসলে মহাভারত অর্জুনের গল্প, ঠিক আছে? আপনি বাকি পঞ্চপাণ্ডবদের আমরা গ্লোরিফাই করি, ভীম অমুক করেছেন, নকুল সহদেবও ছিলেন, তেমনি আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষের রাজনীতিতে এই যে চরিত্রগুলো আসে, মমতা বন্দ্যোপাধ্যায় বা ধরে নেওয়া যাক ইভেন আমি বলবো যে স্ট্যালিন, এরা নিজস্ব চরিত্র, এরা নিজেরাই পুরোটা তৈরি করেন, এরা নিজেরাই দলটাকে তৈরি করেন, এদের নিজেদের চারপাশে ক্যারিশমা তৈরি করেন, এরাই অ্যাডমিনিস্ট্রেশন, এরাই দল, এরাই দলের সংবিধানক, ঠিক আছে? এই যে আপনি দেখুন, আমি আপনারই একটা সত্যি আগের দিন বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এমন অবস্থা হয়ে গেছে, উনি বিরোধীও, উনি ঠিক করছেন যে এই আমার দলের ওই ছেলেটা তোলা, তুই চোখে অ্যারেস্ট কর, এই আমার ওই শিক্ষক নেতাটা বড্ড বেশি কথা বলছে, ওকে দল থেকে বহিষ্কার কর। আপনি কি শুনতে পাচ্ছেন যে বিজেপি বা সিপিএম, আমি সিপিএম যদি ধরি, যারা 30 বছরের স্ট্রাকচার আছে, সে নিজের দলের জোনাল সম্মেলন সামলাবে, শ্রমিক লাইডি ভার্সেস সুজন চক্রবর্তীর লড়াই সামলাবে, না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করবে? দেখুন, রিস্ক ফ্যাক্টর একটা অবশ্যই আছে। এই দলগুলো তো তৈরি হয় ব্যক্তিকে কেন্দ্র করে, জয়ললিতার যেমন এআইডিএমকে জয়ললিতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল, তারপরে সেই দলটা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।
তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীল, তার বাইরে কতটা শক্তি আছে সেটা পরীক্ষা কখনো হয়নি। কিন্তু আবার আমি বলবো আপনার কথাটা ঠিক, রিস্ক ফ্যাক্টরও আছে, একদমই সুমন, আপনাকে থামাতেই হচ্ছে। আমাদের সময় এখানেই শেষ হয়ে গিয়েছে। বিশ্বজিৎ দা এবং সুমন দা, আপনাদের অনেক ধন্যবাদ। অন্যান্য খবর নিয়ে ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।